দেখেন অপরাধীরা কিন্তু টার্গেট করে নদীতে লাশ ফেলে তারা যাতে পুলিশের ধরাছোঁয়ার বাইরে থাকে। তো সেজন্যই মূলত তারা প্রথমে হত্যা করার পরে তাকে ফেলে দেওয়া হয়েছে এবং পরবর্তীতে সেটি অনেক সময় আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হয়েছে। হত্যার প্রমাণ গায়েবের গোপন গহ্বর নদী। দর্শক, এই বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক তৌহিদুজ্জামান তন্ময়। চলে যাচ্ছি তার কাছে। তন্ময়, স্বাগত আপনাকে। ধন্যবাদ। আপনার রিপোর্টটি দেখছিলাম এবং রিপোর্টটি করার সময় নিশ্চয়ই ভুক্তভোগী নৌ পুলিশের সঙ্গে আপনার কথা হয়েছে। শুরুতে যদি একটু জানতে চাই যে আপনার অভিজ্ঞতাটা কেমন ছিল? জি, নদী থেকে আসলে লাশ উদ্ধার এটি অনেক পুরাতন ইতিহাস এবং বাংলাদেশের নদী থেকে প্রতিদিনই কিন্তু একের পর এক লাশ উদ্ধার হচ্ছে। গত 23শে আগস্ট বুড়িগঙ্গা নদী থেকে একজন নারী এবং একজন শিশুর অর্থাৎ ওই নারীর সন্তানকে উদ্ধার করা হয়, লাশ হিসেবে উদ্ধার করা হয়। পরবর্তীতে পুলিশ কিন্তু ময়নাতদন্ত করে। ময়নাতদন্তের রিপোর্টে যেটি আসে সেটি কিন্তু ভয়ানক। ময়নাতদন্তের রিপোর্টে আসে ওই নারী এবং ওই বাচ্চাটিকে শ্বাসরোধ করে হত্যার পর নদীতে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। অর্থাৎ নদীতে আমরা যেমন কোনো বস্তু নিক্ষেপ করি তেমনটি আসলে ফেলে দেওয়া হয়। ফেলে দেওয়ার পরবর্তীতে যেটি জানা গেল, পুলিশ লাশ উদ্ধার করলো, ময়নাতদন্ত হলো, কিন্তু লাশের কিন্তু কোনো এখন পর্যন্ত পরিচয় শনাক্ত হয়নি। উদ্বেগজনক যে আসলে লাশ দুটি কার, ওই নারী আসলে কে, তার পরিচয় কি। পুলিশ বলছে যে দীর্ঘদিন ধরে লাশ যদি নদীতে থাকে সেই ক্ষেত্রে লাশের পরিচয় শনাক্ত করা যায় না। একদমই। এবং তন্ময়, এখান থেকে যদি জিজ্ঞেস করি, এই কারণেই কি আসলে অপরাধীরা নদীটাকে বেছে নেয় লাশ ফেলে দেওয়ার জন্য বা প্রমাণ গায়েবের জন্য? আপনি কি বলবেন? জি, ধন্যবাদ। তেমনটি তাই অপরাধ বিশ্লেষকদের মতে যে নদী কিন্তু অনেক বড়। আপনি জানেন যে নদীর পুরা বিস্তৃত এলাকায় সিসি ক্যামেরার আওতায় কিন্তু আনা সম্ভব নয়। তো অপরাধীরা করে কি, যেখানে সিসি ক্যামেরা নেই, জনমানব শূন্য, সেই স্থানটি বেছে নেয়। বেছে নেওয়ার পরে ওই নির্দিষ্ট স্থানেই তারা হত্যার পরে লাশ ফেলে দেয়। এবং লাশ ফেলে দেওয়ার পরে যেটি হয়, ধরেন লাশ অনেক সময় নদী থেকে ভেসে ওঠে, তখন কিন্তু মানুষ পুলিশকে খবর দেয় যে কারো না কারো লাশ ভেসে উঠছে। তখন পুলিশ এসে সেটি উদ্ধার করে। উদ্ধারের পরবর্তী যে কার্যক্রম আমি যেটি বলছিলাম যে ময়নাতদন্ত বা পরিচয় শনাক্ত করা, পরবর্তী সেই কার্যক্রমগুলো কিন্তু অপরাধীরা টার্গেট করে যে নির্জন এলাকা এবং নিভৃত এলাকা, সেই এলাকাটিকে বেছে নিয়ে তারা লাশ ফেলে দেয়। এবং এটিকে কেন্দ্র করে সবথেকে বেশি লাশ উদ্ধার হয়েছে নারায়ণগঞ্জ থেকে এবং পরবর্তী দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা। এবং আপনি জানেন যে ঢাকার কিন্তু চারপাশেই নদী, অর্থাৎ অপরাধীরাও কিন্তু খুব সহজেই এই নদীগুলো বেছে নেয় এবং নদীগুলো বেছে নিয়ে তারা লাশ ফেলে দেয়। একদমই। এবং দিনের পর দিন কিন্তু বেড়েই চলেছে, যেমনটি আমরা শুনছিলাম যে গত বছরের তুলনায় এই বছর কিন্তু আরো বেড়েছে নদীতে। জি, আমি যদি একটু পরিসংখ্যানটা আপনাকে দিতে চাই, গত বছর অর্থাৎ 2024 সালে প্রতিদিন প্রতি মাসে লাশ উদ্ধারের সংখ্যা ছিল 36টি এবং সেটি 2025 জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত এই সংখ্যাটি কিন্তু বেড়ে গেছে। প্রতি মাসে এই সংখ্যা এখন 43-এ দাঁড়িয়েছে। অর্থাৎ বলাই চলে যে গত বছরের তুলনায় 2025-এ লাশ উদ্ধারের সংখ্যা বেড়ে চলেছে। একদমই। এবং তন্ময়, এই যে পানিতে যেমনটি শুনছিলাম যে দেহ পচে যাচ্ছে পানিতে যখন একটি লাশকে ফেলা হচ্ছে, এক্ষেত্রে প্রমাণ নষ্ট হওয়ার পসিবিলিটি তো থাকেই। সেক্ষেত্রে তদন্তে কী ধরনের জটিলতা দেখা যায় এবং কোন প্রযুক্তি বা প্রক্রিয়া কার্যকর হতে পারে তদন্তের ক্ষেত্রে? অপরাধীরা কিন্তু নদীতে লাশ ফেলে দেয় হচ্ছে যাতে এটি শনাক্ত করা না হয় বা তারা যে অপরাধটি করেছে এটি যেন উন্মোচিত না হয়। তো লাশ যখন নদীতে ফেলে দেওয়া হয়, ধরুন আজকে যদি লাশ ফেলে দেওয়া হয়, আজকে যদি উদ্ধার করা যায়, সেই ক্ষেত্রে কিন্তু ভুক্তভোগীদের ফিঙ্গারপ্রিন্ট নেওয়া যায়। পুলিশ যেটি বলছে, নৌপুলিশ যেটি বলছে, নৌপুলিশের কিন্তু এই প্রযুক্তি নাই। কোনো জায়গায় যদি লাশ উদ্ধার করে তারা, সেই ক্ষেত্রে সিআইডি এবং পিবিআইকে তারা খবর দেয়। সিআইডি এবং পিবিআই ঘটনাস্থলে যে তাদের যে অত্যাধুনিক প্রযুক্তি রয়েছে সেই প্রযুক্তির মাধ্যমে নিহতের ফিঙ্গারপ্রিন্ট নেয়। ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার পরে তারা আসলে জানতে পারে যে এই নিহতের পরিচয়, নাম পরিচয় জানতে পারে। এরপরে কিন্তু ওই নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করে পুলিশ। কিন্তু অনেক সময় যেটি দেখা যাচ্ছে যে আপনার ফিঙ্গারপ্রিন্ট মেলে না। কারণ হচ্ছে যে লাশ যদি 2 থেকে 3 দিনের বেশি
পানিতে থাকে সেই ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্টের ছাপ মুছে যায় এবং যদি গরমকালে হয় সেই সংখ্যাটি আরও কম, অর্থাৎ 1 থেকে 1.5 দিন। আর যদি শীতকাল হয় তাহলে 4 থেকে 5 দিন পর্যন্ত লাশের ফিঙ্গারপ্রিন্ট পর্যন্ত নেওয়া যায়। কিন্তু এর পরে যখন হয় সেটি কিন্তু আসলে কারোর লাশ শনাক্ত করা সম্ভব হয় না, যদি না তার পরিবার ওই লাশের পরনের কাপড় বা লাশের কোনো চিহ্ন দেখে মনে করে যে এটি তার লাশ। সেই ক্ষেত্রে করা হয় নিহতের ডিএনএ স্যাম্পল সংগ্রহ করে পুলিশ এবং তার যে ভুক্তভোগী আত্মীয়রা যখন দাবি করে যে লাশটি তাদের ডিএনএ স্যাম্পল সংগ্রহ করে, তখন আদালতের অনুমতি সাপেক্ষে এই দুটি স্যাম্পল এক জায়গা করে যদি মিলে যায় তখন লাশ কিন্তু হস্তান্তর করা হয়। আর যদি না মেলে সেই ক্ষেত্রে কিন্তু পুলিশ লাশ মর্গে রেখে দেয় এবং একটি নির্দিষ্ট তারিখ পর্যন্ত মর্গে রাখার পরে যারা দাফন কার্য করে, সৎকার কাজ করে, আঞ্জুমান মফিজুল ইসলামের মতো এইরকম সংগঠনের কাছে লাশ হস্তান্তর করে দেওয়া হয় দাফনের জন্য এবং তারা কিন্তু দাফন করে যায়। এরপরেও পুলিশ কিন্তু ডিএনএ স্যাম্পল রাখে, কারণ হচ্ছে পরবর্তীতে যদি 1 বছর 2 বছর বা 10 বছর পরে যদি ওই নিহতের পরিবার দাবি করে যে তাদের একজনকে খুঁজে পাচ্ছিল না বা সে নিখোঁজ হয়েছিল, তার লাশ উদ্ধার করা হয়েছে, তখন ওই নিহতের 10 বছর পরের যে ডিএনএ স্যাম্পল সংগ্রহ করে রাখা হয়েছিল ওই স্যাম্পল ধরে যারা দাবি করছে তাদের ডিএনএ স্যাম্পল ম্যাচ করে। এরপরে আসলে আইনগত যেই প্রক্রিয়া আছে সেই আইনগত প্রক্রিয়ায় পুলিশ যায়। একদমই তন্ময়, পরিচয় শনাক্তের প্রক্রিয়াগুলো আপনি বলছিলেন, কিন্তু অনেক সময় এমন হয় যে পুলিশ বা পিবিআই তারা আসেন, আপনি যেমনটি বলছিলেন অনেকটা দিন হয়ে গেলে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট বা তাদের জামা কাপড় দেখেও শনাক্ত করা সম্ভব হয় না। সেক্ষেত্রে আপনি কি বলবেন যে কোন ধরনের প্রক্রিয়া আসলে কার্যকর করা উচিত যেন তাদের লাশ শনাক্ত করা যায় এবং তাদের যেন বেওয়ারিশ হিসেবে দাফন করা না হয়? কোন ধরনের প্রক্রিয়াগুলো কার্যকর করা উচিত? এখন নদী থেকে লাশ উদ্ধারের পরে যে শনাক্তর পদ্ধতি, সেই পদ্ধতি কিন্তু বাংলাদেশে একটি পদ্ধতি এখন পর্যন্ত রয়েছে, সেটি হচ্ছে যে ফিঙ্গারপ্রিন্ট। আপনি জানেন যে এনআইডি সার্ভারের সাথে বাংলাদেশের যতগুলা নাগরিক এনআইডি কার্ড করেছে তাদের কিন্তু সবারই ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, আইরিশ এবং ফিঙ্গারপ্রিন্ট। তো পরিচয় শনাক্তের সব থেকে অত্যাধুনিক প্রযুক্তি হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট। তো ফিঙ্গারপ্রিন্ট যখন দেওয়া হয় তখন কিন্তু সহজেই একজনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয় যদি এনআইডি সার্ভারে তার ফিঙ্গারপ্রিন্ট থাকে। এমনও লাশ উদ্ধার হয়েছে যার আসলে কোনো এনআইডি নাই, সেই ক্ষেত্রে কিন্তু পরিচয় শনাক্ত করা আরও ডিফিকাল্ট। তো সেই ক্ষেত্রে পুলিশ করে কি, আমি যেটি বলছিলাম যে আশেপাশের থানায় পুলিশ নিখোঁজের জিডি দেখে যে গত 1 সপ্তাহ 10 দিন বা 15 দিন বা 1 মাসে কতগুলা নিখোঁজের জিডি হয়েছে, তখন নিখোঁজের জিডি ধরে তারা দেখে যে এই মরদেহ উদ্ধার ব্যক্তি পুরুষ নাকি মহিলা এবং নিখোঁজ ব্যক্তি পুরুষ না মহিলা এবং তার বয়স কত, আনুমানিক বয়স কত, এবং তার পরনে নিখোঁজের জিডিতে পরনে কী ধরনের কাপড়ের কথা উল্লেখ রয়েছে, কি রঙের, লাশ উদ্ধারের সময় কি কাপড় উদ্ধার হয়েছে, সেইগুলো ম্যাচিং করে। আসলে ম্যাচিং করার পরে আসলে লাশগুলো হস্তান্তর করা হয়। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আপনি যেটি বলছিলেন যে বেওয়ারিশ হিসেবে কিন্তু অনেকের দাফন হয়ে যাচ্ছে, পরিচয় মিলছে না। একদমই। শেষ যে প্রশ্নটি করতে চাই তন্ময়, যে এই ধরনের ঘটনায় ন্যায় বিচার নিশ্চিত করতে আসলে সরকারকে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? দেখেন, অপরাধীরা কিন্তু টার্গেট করে নদীতে লাশ ফেলে, অপরাধীরা যাতে পুলিশের ধরাছোঁয়ার বাইরে থাকে। তো সেজন্যই মূলত তারা প্রথমে হত্যা করে, তারা স্থল যে জায়গা রয়েছে স্থলভূমিতে হত্যা করে, শ্বাসরোধ করে হত্যা করে বা ছুরিকাঘাত করে হত্যা করে, এমনকি গুলি করেও কিন্তু হত্যা করে। এমনও অভিযোগ রয়েছে যে আপনার হচ্ছে হত্যা করার পরে তাকে ফেলে দেওয়া হয়েছে এবং পরবর্তীতে সেটি অনেক সময় আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হয়েছে। তো এই ধরনের অপরাধগুলো যাতে পরবর্তীতে কমে আসে, অপরাধ বিশ্লেষকরা বলছেন যে নদীমাতৃক দেশের পর্যাপ্ত, যেহেতু বিস্তৃত নদী, সেহেতু কিছু দূর পরপর সিসি ক্যামেরা যদি বসানো যায় সরকারের উদ্যোগে অথবা নৌ পুলিশের উদ্যোগে, তাহলে কিন্তু এই ধরনের অপরাধ অনেকাংশেই কমে আসবে। কারণ যখন নদীতে লাশ ফেলতে পারবে না তখন কিন্তু অপরাধীরা খুব সহজেই ধরা পড়বে। কারণ লাশ গুম যদি কেউ না করতে পারে তাহলে কিন্তু খুব দ্রুতই অপরাধীরা আইনের আওতায় আসতে পারবে। এবং এই ধরনের অপরাধ যাতে কমে আসে সেই ক্ষেত্রে স্থানীয় যে নাগরিক রয়েছে তাদেরকে আরও বেশি
অ্যালার্ট থাকতে হবে দিনে কিংবা রাতে। অনেক সময় আপনি জানেন যে রাতের অন্ধকারে কিন্তু এই লাশগুলো ফেলা হয়। তো নিরাপত্তা কর্মী যারা রয়েছেন রাতে নৈশ প্রহরী, এদের কিন্তু আরও মনিটরিং বৃদ্ধি করার তারা দাবি জানিয়েছেন। একদমই এসব আসলেই করা উচিত এবং এই ধরনের ঘটনা আসলেই খুব দুঃখজনক, কিন্তু আত্মীয় স্বজনরা কিন্তু তারপরেও চায় যে মৃত লাশটিও যেন আমরা পাই এবং সেটি যেন আমরা নিজের দায়িত্বে দাফন করে। অবশ্যই, একদমই। তন্ময়, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।